বিএনপি সরকারের প্রথম বাজেটে শিক্ষার উন্নয়নে বাজেটে রেকর্ড বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর পাঠদান এবং নারীর শিক্ষা এগিয়ে নিতেও রয়েছে নতুন কিছু উদ্যোগ। বরাদ্দ বাড়ানোকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষা গবেষকরা। তবে লক্ষ্য অর্জনে অর্থ ব্যয় সুনির্দিষ্ট রোডম্যাপ করার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে বের করে আনার পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি সরকার, যা বাস্তবায়নে 2026-27 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে রেকর্ড 1,22,495 কোটি টাকার প্রস্তাব অর্থমন্ত্রীর। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। এবারের শিক্ষা বাজেট জিডিপির 1.79% আর মোট বাজেটের 13.06%। গত অর্থ বছরের তুলনায় শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 36,628 কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে 46,737 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য 57,301 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 18,457 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে মিড ডে মিল কর্মসূচি, শ্রেণীকক্ষ ডিজিটালাইজেশন, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি সহ স্নাতক পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা সহ একাধিক নতুন কর্মসূচির কথা বলা হয়েছে বাজেটে। এদিকে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও শিক্ষকদের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে পরিকল্পনার ঘাটতি সহ নানামুখী চ্যালেঞ্জের কথা বলছেন গবেষকরা। কোভিডের পরে কারিকুলাম নিয়ে জটিলতা, কারিকুলামের পরে হচ্ছে আপনার জুলাই বিপ্লবের পরে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় শিক্ষাকে অবহেলা করা, এই বাচ্চাগুলো পুরো একটি লার্নিং লস নিয়ে আসছে। এটি একটি বড় ধরনের গবেষণা করে লার্নিং লসের যে শিখন ঘাটতির যে পরিমাণটা সেটি বের করে দেন, সেই অনুযায়ী আমাদের অ্যাকশন নেওয়া দরকার। সেই জায়গাতে গবেষণার জন্য সেভাবে কোনো বরাদ্দ আমাদের চোখে পড়েনি। একই সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বাজেট বরাদ্দের রোডম্যাপ ঘোষণা ও ব্যয় তদারকির তাগিদ তার। বরাদ্দকৃত শিক্ষাক্ষেত্রে শুধু বাড়ালেই হয় না, এবার যে এক লাফে আমাদের 20,000 কোটি টাকা থেকে প্রায় 52,000 কোটি টাকা যে বেড়ে হয়েছে ডেভেলপমেন্ট বাজেট, সেই বাজেটের যথাযথ ব্যবহার নিয়ে একটি প্রশ্ন রয়েছে। অর্থ মন্ত্রণালয় উচিত হবে দ্রুত এই মিনিস্ট্রিকে হেল্প করে 22 সেপ্টেম্বর টাকাটাকে রিলিজ করে দেওয়া। প্রস্তাবিত এই বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি বা নতুন কোনো আর্থিক সুবিধা দিতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। জুলিয়া তানহা, 71, ঢাকা। বিএনপি সরকারের উত্থাপিত বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে মনে করে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। তাদের মতে জিডিপির লক্ষ্যমাত্রা 6.5% দেশের অবস্থা বিবেচনায় একটা চটকদার সিদ্ধান্ত। উচ্চাকাঙ্ক্ষী এই বাজেটের ফলে দুর্নীতি ও লুটপাট বাড়বে বলেও দলটির আশঙ্কা। বিস্তারিত দেখুন ফরহাদ ইবনে মালিকের রিপোর্টে। আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি এবং দেশের 55তম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করেন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সুনির্দিষ্ট টার্নওভার কর প্রদানের বিধান করার প্রস্তাব করছি। এ নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। বাজেট প্রতিক্রিয়াটা পেশ করা আমাদের সাংগঠনিক ঐতিহ্য। সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, ঘাটতি বিবেচনায় এই বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর
এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা। ঋণ নির্ভর এই বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা 6.5% নির্ধারণ করাকেও চটকদার সিদ্ধান্ত বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে 5% নিচে থাকবে, সেখানে বর্তমান সরকারের বাজেটে 6.5% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, যা এখনো কখনো অর্জন করা হয় নাই। এটাকে একটা ফাঁপানো বলি হিসেবেই আমরা মনে করি। একটা উচ্চাভিলাষী জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের এই বিশাল ও উচ্চাকাঙ্ক্ষী বাজেট দুর্নীতি ও লুটপাটের সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। শীঘ্রই বাজেট সংশোধন করে একটি গণমুখী বাজেট ঘোষণার দাবিও জানান তিনি। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এস আলমের মতো অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরত আনা এবং এদের শাস্তির আওতায় আনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় তিনি বলেন, বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী লুটেরাদের বিচার, বিদেশে পাচার করা টাকা ফেরত আনার ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেননি। নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছিল, প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই। বড় বাজেটে বড় বড় দুর্নীতির পথ তৈরির সুযোগ দেওয়া হয়েছে। বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্য ধরা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত। তবে বাজেটের কিছু ইতিবাচক দিক উল্লেখ করে এনসিপি নেতা বলেন, কিছু পণ্যের কর কমানো হলেও শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী, এবং এই বাজেটটা আসলে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার, যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। এস আলম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এস আলমের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লোডশেডিং নয়, স্থানীয় বিতরণ লাইনে ত্রুটির কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ কম থাকছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এর জন্য বিগত সরকারের তড়িঘড়ি করে শতভাগ বিদ্যুতায়ন করাকেও দায়ী করেন তিনি। শুক্রবার রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড কোম্পানির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালুর কথাও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন হিমেল মাহবুব। রাজধানীতে বিদ্যুৎ থাকলেও ঢাকার বাইরে যেন গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। হাঁসফাঁস অবস্থা থেকে উত্তরণের জন্য বৃষ্টির অপেক্ষায় নিত্যদিনের চিত্র। আর বৃষ্টি বাতাস হলে বিদ্যুৎ না থাকার কারণ হিসেবে উঠে আসে প্রতিকূল আবহাওয়া। এমন অবস্থায় শুক্রবার ছুটির দিন পাওয়ার গ্রিড কোম্পানি ও ন্যাশনাল ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় সারা দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিতরণ লাইনে ত্রুটির কারণে অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না। আমার উৎপাদন ঠিক আছে, সঞ্চালন ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে অনেক লম্বা দীর্ঘ সময়ের বিদ্যুৎ থাকছে না লাইনের ডিফেক্টের জন্য। আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালুর প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। নিউক্লিয়ার একটা নতুন জিনিস আসছে, আমার সিস্টেম ঠিক মতো নিতে পারবে এবং সাস্টেইন করতে পারবে, সেই জন্য আমি এখানে বসেছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। এ সময় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আগামী 30 সালের মধ্যে 5000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়াতে সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়ায় আক্রমণ করেছে জলদস্যুরা। শুক্রবার মংলায় ব্রিফিংয়ে কোস্টগার্ডের পশ্চিমাঞ্চল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম আরও জানান, কিছু স্বার্থান্বেষী মহল দস্যুদের ইন্ধন দিচ্ছে। এদিকে সুন্দরবন দিয়ে পুশিন ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন।
গতকাল জয়মনিরঘোল এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তরা দল বেঁধে আচমকা হামলা ও ভাঙচুর করে। এতে দায়িত্বরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হন। শুক্রবার সুন্দরবন ও উপকূলে অপারেশনাল কার্যক্রম নিয়ে মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে এই হামলা নিয়ে। বাহিনীটি জানায় তাদের কার্যক্রমের জন্য জয়মনিরঘোল এলাকায় বনদস্যুদের ঘাঁটি পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল। সুন্দরবনে যেতে হলে বা পানিতে যেতে হলে সেখানে অবশ্যই কোস্টগার্ডের মতো ক্যাপাবল ফোর্স আসলে নেই। এই জন্যই আপনারা হয়তো দেখছেন যে কোস্টগার্ডের প্রতিদিন আমাদের যেই পরিমাণে অ্যাচিভমেন্ট, যত ডাকাত ধরছি, এখন ডাকাতরাও দেখেন র্যাবের কাছে না যেয়ে কোস্টগার্ডের কাছে আসছে, কারণ আমাদের তৎপরতা অত্যন্ত বেশি। কোস্টগার্ড জানায় সুন্দরবন ও উপকূলে বনদস্যুদের নির্মূল এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতে চলছে বাহিনীটির অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড। এই অভিযানে এখন পর্যন্ত 42 আগ্নেয়াস্ত্র, 39 বনদস্যু আটক এবং 41 জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তাদের দাবি ধারাবাহিক অভিযানে কোণঠাসা দস্যুরা এরই মধ্যে আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনী। একটা বড় সংখ্যক সন্ত্রাসীর এখন ওই অবৈধ কাজ করার পথ বন্ধ হয়ে যাচ্ছে। এখন তারা সংঘবদ্ধভাবে হয়তো কারোর প্ররোচনায় পড়ে, এটা আমি এখনই বলতে পারবো না, তারা চেষ্টা করছে ইমেজ সংকটে ফেলার জন্য একটা বাহিনীকে। বনদস্যুদের হাতে আগ্নেয়াস্ত্র আছে কিনা এবং রাজনৈতিক ইন্ধন আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত নন এই কর্মকর্তা। যেটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হচ্ছে বা এটা আসলে বলা যাবে না। ওরা কিছু কিছু মানুষের ওই এলাকার যেই কিছু কিছু লোক ইন্ধন হয়তো দিচ্ছে বা দিয়ে যাচ্ছে, এদের আসলে সঠিক পরিচয় বা কি ওই ক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে আসলে বলতে পারতেছি না। এদিকে সুন্দরবন ও উপকূল দিয়ে ভারতের পুশিন ঠেকাতে টহল, গোয়েন্দা ও ড্রোন নজরদারি চলছে বলেও জানান তিনি। যে এরিয়াগুলো গ্রে এরিয়া ছিল, যেখানে কোস্টগার্ড ছিল না, সেখানে পুশিন পূর্বে ঘটেছে। এখন কোস্টগার্ড আসার পরে নো পুশিন, এবং আমরা ওখান থেকে আমাদের যত মেকানিজম আছে আপনাদেরকে বলতে দ্বিধা নাই, আমাদের খুব স্ট্রং ড্রোন, ওখানে আমাদের ড্রোন সহকারে সার্ভেইলেন্স কন্টিনিউয়াসলি আমরা করছি, সে আমাদের নজরে এগুলো আগেই চলে আসে। যতগুলা জলসীমা আছে যেখানে পুশিনের সম্ভাবনা, এখানে আমরা অত্যন্ত স্ট্রং ফুটেজে আছি, আমার টহল দিনে রাতে চলছে। সো হোপফুলি এদিকে আমাদের কোনো কিছু করার সুযোগ থাকবে বলে আমার মনে হয় না। সুন্দরবনে এখন ৬-৭টি মূল বনদস্যুর দল এবং তা থেকে ভেঙে তৈরি আরো কিছু ছোট ছোট দল কাজ করছে বলেও জানায় কোস্টগার্ড। একদিকে ভারতের অবৈধ পুশিন, অন্যদিকে বনদস্যুদের উৎপাত, সব মিলিয়ে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি কোস্টগার্ড। তবে বাহিনীটি বলছে এবার কঠোর হতে চায় তারা। নাদিয়া শারমিন, ৭১, মংলা, সুন্দরবন। কাল কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যটন জেলায় এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে সাড়া ফেলেছে। উৎফুল্ল সাধারণ মানুষও। ব্যস্ত এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন করবেন, পাশাপাশি ভাষণ দেবেন চকরিয়া জনসভায়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজার শহরের অলিগলিতে এখন স্বাগত মিছিল, মিটিং সহ নানামুখী প্রস্তুতি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা চূড়ান্ত ব্যস্ত। কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রাণ চাঞ্চল্য পুরো জেলা জুড়ে। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতাকে খুব কাছ থেকে দেখার ইচ্ছায় মুখ দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ। আশা করছেন তারা তাদের অপ্রাপ্তিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন। দীর্ঘদিন ধরে একটি কক্সবাজার জেলা অবহেলিত ছিল, এখন চকরিয়া পেকুয়াতে প্রচুর উন্নয়ন হচ্ছে। কক্সবাজার আমরা 6 লেন হোক, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, এটা 4 লেন উন্নতি করার জন্য আমাদের প্রধান দাবি থাকবে। উনি আসতেছে কক্সবাজারে, আমাদের অনেক দাবি, কক্সবাজার সিটি কর্পোরেশন করা, আবার বিশ্ববিদ্যালয় করা, পর্যটন নগরীকে উন্নত করা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন শহর প্রথম সফরে এসে যোগ দিবেন নানা কর্মসূচিতে। এর মধ্যে অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত PM খালের পাতলি মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ডোলহাজারায় বৃক্ষরোপণ, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া উপজেলার ভিত্তিফলক উন্মোচন। ব্যস্ততম কর্মসূচিতে কক্সবাজার সুধী সমাবেশ এবং মেরিন ড্রাইভ পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি প্রশাসনের। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। সফরের দিন রাতেই ঢাকা ফিরে যাবেন প্রধানমন্ত্রী। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।
কোনো জাতিকে উন্নতি করতে হলে শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হয়, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন মৈত্রী উদ্যোগের আয়োজনে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণীতে মির্জা ফখরুল কথা বলেন। তিনি আরও বলেন, শিশুদের নিয়ে কাজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এছাড়া বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। চলতি বছরে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য চীনের প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবেন বলেও জানান তিনি। কোন জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি এগুলো তারা বানানোর থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সীমান্তে যৌথ সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। এ সময় গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো এবং সমন্বিত টহল কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও দিল্লি। শুক্রবার দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। বৈঠকে মানব পাচার, চোরাচালান ও সীমান্ত অবকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয় আলোচনা হয়েছে। শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানানো হয় বিবৃতিতে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে পুশিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। বিজিবির অভিযোগ, এরই মধ্যে সীমান্তে বেশ কয়েকটি পুশিংয়ের চেষ্টা প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ড্রোন নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে ভারত অবৈধভাবে বসবাসকারী 2860 জনের বেশি সন্দেহভাজনের জাতীয়তা যাচাইয়ের জন্য ঢাকার কাছে অনুরোধ করা হয়েছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।